আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের আর্থিক বিবরণী দশম অধ্যায়। তো আর্থিক বিবরণীর প্রথম সৃজনশীল আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সমাধান করে দিতে যাচ্ছি। তো অবশ্যই পুরো ক্লাস মনোযোগের সাথে দেখবে এবং এই চ্যাপ্টারটা কিন্তু খুবই কঠিন চ্যাপ্টার বলা যায় এবং এখান থেকে দুটো সৃজনশীল থাকবেই এবং সেই দুটোই তোমাকে অ্যান্সার করতে হবে। সো যারা নেক্সট পরীক্ষার্থী আছো 26 সালে এবং 27 সালে যারা পরীক্ষার্থী আছো তারা পুরো ক্লাসটা আশা করি দেখবে। অন্যান্য যারা আছো তারা তো অবশ্যই দেখবে পরবর্তীতে। সো আমি চেষ্টা করব সবগুলো সৃজনশীল সমাধান করার জন্য, যেহেতু তোমরা অনেকবার রিকোয়েস্ট করেছো, অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করেন, এই অধ্যায়ের কোনো সৃজনশীল ভালো মতো পারি না, বুঝি না। তো আশা করি তোমরা বুঝবে। এটা হচ্ছে আর্থিক বিবরণী। তো এই অধ্যায়ে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা এই অধ্যায়ে মানে আর্থিক বিবরণী অধ্যায়টা থেকে একটু খেয়াল করো। আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী চ্যাপ্টারটা এটা হচ্ছে 10 নম্বর অধ্যায় নবম দশম শ্রেণী বইয়ের। তো এই অধ্যায়ে আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী করে থাকি। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তারপর এই অধ্যায় থেকে আবার আমরা করে থাকি আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী আর আর্থিক অবস্থার বিবরণী সবগুলো মিলিয়ে তার নাম হচ্ছে আর্থিক বিবরণী। আর স্পেসিফিক বলতে গেলে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব বের করা হয়, সেটা হচ্ছে কি আর্থিক অবস্থার বিবরণী। খেয়াল করো, আর্থিক অবস্থার বিবরণী। তারপর করি 3 নম্বরে মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। তারপর করি 4 নম্বরে রক্ষিত আয় বিবরণী করি, আবার নগদ প্রবাহ বিবরণীটাও করি। তো নগদ প্রবাহ বিবরণী করে থাকি, মানে এই আঙ্গিকে আমরা এই কাজগুলো করে থাকি আর্থিক বিবরণী থেকে। সেটা তোমরা ইন্টারমিডিয়েটে অনেক কিছু পাবে আর এখন তোমরা কিছু পাবে নবম দশম শ্রেণীতে। 5 নম্বরে আমরা করি রক্ষিত আয় বিবরণী করি। রক্ষিত আয় বিবরণী। খেয়াল করো, আমরা এসএসসি লেভেলে করি হচ্ছে এখানে কয়েকটা কাজ। সেটা হচ্ছে যেমন এখানে এই 3টা আমরা করি হচ্ছে এসএসসি লেভেলে, মানে নবম দশম শ্রেণীতে। নবম দশম শ্রেণীতে বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী করি। আর নগদ প্রবাহ বিবরণী এবং রক্ষিত আয় বিবরণী করি হচ্ছে জাস্ট তোমার ইন্টারমিডিয়েট লেভেলে এই দুটো বেশি করা হয়। অর্থাৎ তো আমরা এসএসসি লেভেলে যে 3টা করব, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। এই বিশদ আয় বিবরণীর মূল কাজ হচ্ছে, একটু ভালো করে মনে রাখো, এইটার কাজই হচ্ছে শুধুমাত্র আয় এবং ব্যয় নিয়ে। কি নিয়ে? আয় এবং ব্যয় নিয়ে আমরা কাজ করি বিশদ আয় বিবরণীতে। তারপর আর্থিক অবস্থার বিবরণীতে করি সম্পদ ও দায় নিয়ে। আর মালিকানা সত্ত্ব বিবরণী, এটাতে শুধুমাত্র মালিকের কতটুকু শর্ত সেটা নিয়ে আমরা কাজ করি। তো খেয়াল করো, এই মানে সম্পদ দায় যেটা বলতেছিলাম যে আর্থিক অবস্থার বিবরণী, এখানে কিন্তু মালিকানা সত্ত্বের কাজটাও আছে, মানে এটার সাথে যে যুক্ত হয়। আবার এই বিশদ আয় বিবরণী যে মালিকানা সত্ত্ব বিবরণীতে যুক্ত হয়। ব্যাপারটা খেয়াল করো, বিশদ আয় বিবরণী থেকে যে অ্যামাউন্টটা পাই সেটা চলে যায় মালিকানা সত্ত্ব বিবরণীতে, মালিকানা সত্ত্ব বিবরণীর অ্যামাউন্টটা চলে যায় আর্থিক অবস্থার বিবরণীতে। সো এটা আরও ফাংশনটা আরও বিস্তারিতভাবে জানবা, বুঝবা। আর নগদ প্রবাহ বিবরণীতে কাজ করি হচ্ছে শুধুমাত্র নগদ টাকা কি পরিমাণ প্রতিষ্ঠানে আছে, এই মুহূর্তে প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ অর্থ আছে সেটা নির্ণয় করার জন্য এই নগদ প্রবাহ বিবরণী করি। রক্ষিত আয় বিবরণী একদম আলৌকিক একটা ঘটনা, যা কখনো দেখি না এমন একটা মনে হবে। তো এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান কতগুলো টাকা মানে সংরক্ষণ করেছে, যেটা প্রতিষ্ঠানে কোনো একটা খারাপ সময় আসলে ওই টাকাটা আমরা ব্যবহার করতে পারবো, বা সামঞ্জস্যতা বজায় রাখার জন্য হয় না, বাসায় চাল কিনতে একটু সময় লাগে, তো আমরা পূর্বে থেকে কি করে একটু কিছু কিছু জমায় রেখে দেই, প্রতিদিন 1 মুঠ করে রেখে দিই। তো একটা সময় হয় কি, যদি চাল আনতে 5 দিন লেট হয় তাহলে আমরা ওই চালটা খেতে পারি। তো এরকম আর কি অনেক সময় এরকম করা যায়। তো এটা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যে ব্যবহার করা হয় না তা না, ব্যবহার করা হয়। তো এখন আমাদেরকে যেটা করতে হবে,
আমরা সরাসরি অঙ্কে যাব এবং সমাধান করব। তো আমরা ক খ গ ধরে সমাধান করি আপাতত, হ্যাঁ, যতদূর পারা যায়, তারপর আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো এখানে প্রথম যে অঙ্কটা আছে, হ্যাঁ, প্রথম একটা অঙ্ক দেওয়া আছে বইয়ের মধ্যে। প্রথম অঙ্কটা হচ্ছে একটা মুনাফা ভোগী প্রতিষ্ঠান না, হ্যাঁ, মুনাফা, এদের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না, মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান, এটা হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠান। তাহলে এই সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে মূলত দুই ঘরা, হ্যাঁ, বা দুই ধাপ বিশিষ্ট যে বিষয়াদায় বিবরণী সেটা করতে হয়, দুই ধাপ বিশিষ্ট। শুধু আয় থেকে ব্যয়টা বাদ দিলেই হয়। তো আমরা প্রথম অঙ্কে শুধু আয় থেকে ব্যয়টা বাদ দিব, দিয়ে নর্মাল জিনিসটা শিখব। তারপর আস্তে আস্তে আমরা আবার বিস্তারিত অনেক বড় অঙ্ক সমাধান করব, অনেক বিস্তারিত আলোচনা করব। সো পুরো মানে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা ক্লাস দেখতে হবে, এবং আশা করি তুমি সাথে থাকবে প্রত্যেকটা ক্লাসে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, 5 জন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবে। আমি এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে ক্লাস করাচ্ছি, কেন করাচ্ছি, তুমি আরও 5 জনের 10 জনের কাছে শেয়ার করবে। আমার পেজের মধ্যে আমি ক্লাস করাই, হ্যাঁ, ফ্রি লাইভ ক্লাস করাই, সেখানে তুমি জয়েন হতে পারো। সেখানেও কিন্তু তুমি লাইভে থেকে প্রশ্ন করতে পারো। এছাড়া লেকচার শিটগুলো কালেক্ট করতে পারো, হ্যাঁ, অনেক সার্ভিস তুমি পাবে এখানে। এই নাম্বারে যোগাযোগ করে চাইলে আমার অনলাইন কোর্সে ভর্তি হতে পারো, আমি অনলাইনেই পড়াই, এই বোর্ডে পড়াই। সো প্রাইভেট গ্রুপে জুম অ্যাপের মাধ্যমে। সো তুমি এখানে একবারে বলতে পারো যে সরাসরি তুমি প্রশ্ন করবে জুম অ্যাপে ক্লাসরুমের মতো। সো আমি কথা বাড়াবো না আর কি, তুমি একটু কষ্ট করে আমাকে ফোন দিয়ে দরকার হলে জিজ্ঞাসা করে নিও যে স্যার কীভাবে কী ভর্তি হবো। একদম ফিনান্স, উদ্যোগ, হিসাব বিজ্ঞান 3টা সাবজেক্ট আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। সো সেই ব্যাচে তুমি চাইলে ভর্তি হতে পারো। দেখো এখানে আমরা প্রশ্নের কাছে আগে যাই, যে প্রশ্ন কি বলতেছে। প্রশ্ন বলতেছিল যে উপযুক্ত তথ্য হতে, খেয়াল করো, উপযুক্ত তথ্য হতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, যেটা আমরা চাইলে এখানেও সমাধান করতে পারি। সো আমরা এখানে সমাধান করবো না, আমরা একটু একটা ছক করবো আগে। চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে, যেহেতু দেখো ছকটা কেমন হবে, ছকটা আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে, একটু খেয়াল করো, আমরা একটু পেনটা চেঞ্জ করে নেই। ওকে, তো আমরা ছকটা কিভাবে দেব, তারিখ বিবরণ টাকা টাকা, যে ছকটা দিতাম এতদিন সেই ছকটা দিব। কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে টাকা টাকা, 2টা টাকার ঘর থাকবে, আর এটা হচ্ছে তারিখ দেয়া লাগবে না, শুধু বিবরণ দিলেই হবে। এটা হচ্ছে কি, ক নাম্বার। একটু খেয়াল করো, এটা কি, ক নাম্বারটা। তবে তুমি শিরোনামটা লিখে দিবে, আমি একটু বলি শোনো। তুমি লিখবা 1 নং প্রশ্নের উত্তর ক, 1 নং প্রশ্নের উত্তর ক, সবার উপরে লিখবা। এবং হিসাব বিজ্ঞানের খাতায় মার্জিন করতে হয় না, এটা হয়তো তোমার ক্লাসে টিচারের কাছে শুনেছো। সো মার্জিন করা যাবে না, হ্যাঁ, মার্জিন ছাড়া কাজ করতে হবে। তো এখানে লিখবা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর লিখে ক দিবা। ক দিয়ে তারপর লিখবা চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা হলো। কি লিখবা, চলতি, আমার লেখা খুব চমৎকার, তামিল ভাষা অনেকটা। চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা হলো, নির্ণয় করা হলো। তো চলতি দায়ের পরিমাণ নির্ণয় করা হলো, বা চলতি দায়ের পরিমাণ যাই বলো না কেন, এভাবে তুমি লিখতে পারো চাইলে। এরপর আমাদেরকে যেটা করতে হবে, খেয়াল করো, আমরা ভিতরে এখানে লিখবো কি, বিবরণ। কি লিখবো, বিবরণ। না বুঝলে কমেন্ট করবে, হ্যাঁ, না বুঝলে কি করতে হবে, কমেন্ট করতে হবে। সামর্থ্য থাকলে চেষ্টা করো অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য। অনেক স্টুডেন্ট ভর্তি হয় সারা দেশ থেকে, ওখানে ক্লাস করে অনেক মজা হয়, লং টাইম ধরে একটা টপিক বোঝানো হয়, এবং পুরো বই, হিসাব বিজ্ঞান বই কমপ্লিট করানো হয়। যত দ্রুত পারো ভর্তি হও, উপকার হবে তোমার। বিবরণ, তারপর এখানে হচ্ছে টাকা, এখানে কি লিখবো, টাকা। ওকে, তো এবার আমরা চলো বইয়ের কাছে যাই, দেখি বইয়ে আমাদের কি দেওয়া আছে, কি ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো এখানে একটু ছোট ছোট হয়তো একটু জুম করে নিও পারলে, হ্যাঁ। দেখো আমরা দেখব এখানে দায় কি কি আছে। চলতি দায় মানে দায় বলতে এখানে কিছু কাহিনী আছে, যেমন যে কোনো খরচ যদি বকেয়া থাকে সেটা একটা দায়। এটাই তো সচরাচর, যে কোনো খরচ বা যে কোনো ব্যয় যদি বকেয়া থাকে সেটাকে একটা আমরা দায় বলে থাকি। তাহলে এখানে খেয়াল করো তো, উত্তোলন মূলধন এটা না, অগ্রিম চেম্বার ভাড়া একটা সম্পদ, আসবাবপত্র বলতে ক্রেডিটগুলো দেখবা, এটা না। এটা কি একটু দেখো, খেয়াল করো, এই যে 4,75,000 এটা হচ্ছে আয়, 50,000 টাকা এটা হচ্ছে অগ্রিম সেবা আয়। খেয়াল করো, এই যে অগ্রিম সেবা আয়, যে কোনো আয়
যদি অগ্রিম থাকে তাহলে সেটা কি একটা দায় বোঝায়। তারপর দেখো, তাহলে আমরা একটা পেলাম, এই যে 50,000 টাকা পেলাম। তারপর আছে আইন বই 6% বিনিয়োগ সম্পদ, আইন বই সম্পদ, পুঞ্জীভূত অবস্থায় হ্যাঁ বিপরীত সম্পদ, বেতন ভাতা খরচ, বিদ্যুৎ বিল খরচ, যাতায়াত খরচ 7,000 টাকা, এগুলো সব খরচ। আমরা মূলত দেখব দায়, দায় হচ্ছে ক্রেডিট পার্ট। সো ক্রেডিট পাশে আমরা দেখব দায় আছে কিনা, দায়ের পরিমাণ যেহেতু বলছে, এবং কোথাও যদি ঋণ থাকে তাহলে সেই ঋণে যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে ওই পার্সেন্ট দেওয়া থাকলে ওটা কি দীর্ঘমেয়াদী, পার্সেন্ট দেওয়া না থাকলে সেটা স্বল্পমেয়াদী, এটা মাথায় রাখবা। ওকে, এখন দেখো, এখন এইখানে আমাদেরকে যেটা করতে হবে সমন্বয়গুলো দেখতে হবে। আমরা উপরে একটা পাইছি, এবার সমন্বয়গুলো দেখব। একটি কোম্পানির নিকট থেকে আইনি সহায়তা প্রদানের জন্য অগ্রিম চেক গ্রহণ করা হয়েছে 40,000 টাকা, যা সেবা আয়ের অন্তর্ভুক্ত আছে। মানে তুমি কাজ করে দেওনি, কিন্তু টাকা নিয়ে নিছো। তুমি কাজ করে এখনো দেওনি, মনে করো তোমার একটা শোরুম আছে, তুমি পাশাপাশি হচ্ছে গাড়ি সার্ভিসিং করো, তো ওই গাড়ি সার্ভিসিং করার সময় তুমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে রাখছো কিন্তু তাকে এখনো সার্ভিসিং করে দেওনি, তাহলে কি তুমি কি ভবিষ্যতে সার্ভিসিং করে দিতে হবে না? যতদিন তুমি সার্ভিসিং করে না দিতে পারবে ততদিন তোমার জন্য সেটা একটা দায়। যখন তুমি সার্ভিসিং করে দিবে সেটা দায়টা কমে যাবে, সেটা তখন আয় রূপান্তর হবে। যতক্ষণ পর্যন্ত তুমি কারো কাছ থেকে টাকা নিয়ে তুমি সেবা না দিচ্ছ বা কাজ করে না দিচ্ছ বা প্রোডাক্ট না দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সেটা কিন্তু একটা দায়। যেমন আমার কাছে তুমি যদি পড়ো, সাপোজ আমার ব্যাচে যদি ভর্তি হও, আমি তোমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিব নিশ্চয়ই। তো অ্যাডভান্স টাকা নেওয়ার পরে যদি আমি যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না পড়াবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তোমার কাছে দায়ী থাকবো। তার মানে তুমি আমার জন্য একটা দায়, পাওনাদার। কথা ক্লিয়ার? অগ্রিম আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি। যখন আমি 1 মাস পড়াবো তার মানে 1 মাসের পরিমাণ আমার ইনকাম হলো। যদি আমি পুরো কোর্স কমপ্লিট করাই দেই তাহলে আমার পুরোটাই আমার ইনকাম হলো। আর যতদিন আমি কোর্স কমপ্লিট না করাবো ততদিন কিন্তু সেটা আমার জন্য একটা দায় হবে। তাহলে এই 40,000 টাকা কিন্তু দায়। এখন কথা হচ্ছে দায়, কিন্তু সেটা আমি ভুল করে এই যে সেবা আয় আছে না, এই আয়ের মধ্যে লিখে ফেলেছি। কি করেছি? এই 40,000 টাকায় আয়ের মধ্যে ঢুকে গেছে। তাহলে এখন এই আয় থেকে আমাকে বের করে আনতে হবে এবং 40,000 টাকা চলতি দায়ের মধ্যে দেখাতে হবে। কথা কি বলেছি? তারপর দেখো, তারপর আছে কি, এই যে 1 মাসের বেতন ভাতা বকেয়া আছে। তো আমরা সচরাচর এই অঙ্কগুলো করে থাকি 12 মাসের জন্য। কয় মাসের জন্য করে থাকি বলো? 12 মাসের জন্য করে থাকি। তো আমরা চাইলে একটা একটা করে লিখতে পারি, হ্যাঁ, লিখলে আরও সুবিধা হবে, পরে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে এই যে এখানে ছিল কি, একটু খেয়াল করো, এখানে ছিল হচ্ছে এই যে কই জানাতে অগ্রিম সেবায় 50,000 টাকা। তো আমরা প্রথমে লিখব কি? অগ্রিম সেবায়, অগ্রিম সেবা আয়, অগ্রিম সেবায়, সেবা আয়, সেবা আয়। যদিও এটা কিন্তু আয় না, তারপর আমরা অগ্রিম বলতেছি, তার মানে একটা দায়। তো অগ্রিম সেবায় কত টাকা ছিল বলো? 50,000 টাকা ছিল। তাহলে আমরা এখানে কি করব? 50,000 টাকা লিখব। প্রথম কলমে, ফার্স্ট কলমে 50,000 টাকা লিখব। এবার চলো পরেরটা, যে ওই যে 40,000 টাকা সেবা আয়ের অন্তর্ভুক্ত। 40,000 টাকা কিসের অন্তর্ভুক্ত? সেবা আয়ের অন্তর্ভুক্ত। তাহলে এই 40,000 টাকা আমাদেরকে লিখতে হবে কি? এটাও কি? অগ্রিম চেক গ্রহণ। এই যে অগ্রিম চেক গ্রহণ সেবা আয়ের জন্য। তাহলে কি হবে? অগ্রিম চেক গ্রহণ, অগ্রিম চেক গ্রহণ 40,000 টাকা। তারপর কি বলছে? অগ্রিম চেক গ্রহণ 40,000 টাকা। এরপরে আছে দেখো 1 মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। একটু খেয়াল করো, আমরা অঙ্কগুলো করি 12 মাসে, যেটা আমি বলতেছিলাম, আমরা এই অঙ্কগুলো করি সচরাচর কত মাসের বলো আমার সাথে একটু? 12 মাসের করি। তো এখানে অবশ্যই উপরে লেখা আছে কত মাসের অঙ্ক আমরা করতেছি। ডিসেম্বর মাসে হইলে 12 মাস, আবার 1 মাসের অনেক সময় হয়ে থাকে, তখন আমরা সেই আন্দাজে হিসাব করব, সেটা আমরা পরবর্তীতে শিখব। তো দেখো আমরা 12 মাসের অঙ্ক করি। তো আমি নিশ্চয়ই 12 মাসের এখানে এই যে বেতন দিছি, দেখো এই যে বেতন ভাতা 1,10,000, এটা তো আমরা 12 মাসের দিয়ে থাকি সচরাচর, তাই না? 12 মাসের এখানে যা দিছি সব 12 মাসের জন্য দিছি। যদি বলো স্যার সেবায় 12 মাসের জন্য, ব্যাংক জমা স্যার 12 মাসের জন্য, অগ্রিম সেবায় 12 মাসের জন্য, আইন বই এটা 12 মাসের জন্য, বিনিয়োগ 12 মাসের জন্য, যাতায়াত খরচ এই 7,000, এটা কিন্তু একদিনে 7,000 টাকা যাতায়াত খরচ হয় না।
তুমি 7,000 টাকা একদিনে বা যাতায়াত খরচ মানে বুঝো, বাংলাদেশে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইতেও তো লাগবে 2,000, মানে মাত্র 1,500 টাকা, 1,500 2,000 টাকা। সো 7,000 টাকা মানে এটা পুরো বছরের যাতায়াত খরচ। সো এখানে আমরা যা লেখা আছে সব 12 মাসের। এখন ওরা বলতেছে 1 মাসের বেতন ভাতা বকেয়া আছে, তাহলে 1 মাসে যদি বকেয়া থাকে তাহলে আমরা দিছি কয় মাসের? 1 মাসের তো বকেয়া আছে, আমরা দিছি 11 মাসের। খেয়াল করো কয় মাসের দিছি? 11 মাসের। তাহলে এই যে টাকাটা দিছি এটা কত মাসের? 1,10,000, 11 মাসের। তাহলে আমাদেরকে কীভাবে বের করতে হবে? এই 1,10,000 টাকাকে ভাগ দিতে হবে 11 দ্বারা। তাহলে কত হবে? 11 10 110, মানে 10,000 টাকা বের হবে। কত বের হবে? 10,000 টাকা। এই 10,000 টাকা কিন্তু এখনও বকেয়া আছে, তার মানে এই 10,000 টাকা কী করতে হবে? প্রদান করতে হবে ভবিষ্যতে। তো যেটা ভবিষ্যতে প্রদান করতে হবে সেটা কি? অন কাইন্ড অফ দায়। সো বকেয়া বেতন বলতে পারি আমরা এটাকে। কি বলবো? বকেয়া বেতন। এটাও একটা দায়, বকেয়া বেতন। কত টাকা ছিল? 1 মাসের 10,000 টাকা। ব্যাস। তারপর খেয়াল করো এরপর কি আছে? অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অগ্রিম চেম্বার ভাড়াটা একটা সম্পদ, আসবাবপত্র অবচয় এটা একটা খরচ। তাহলে আমাদের সব হয়ে গেছে। দেখো এখানে আমরা এটা একটা যদিও চলতি দায় ছিল সেটা লিখেছি, 1 মাসের বেতন ভাতা হ্যাঁ বকেয়া ছিল সেটা লিখেছি। তারপরে এই যে অগ্রিম আমি মানে তাকে কাজ করে না দিয়ে খেয়ে তুইছিলাম সেটা লিখেছি অগ্রিম সেবায়। সবই কিন্তু লেখা শেষ। এখন আমরা এখানেরটা কি করব? যোগ করব। 50 আর 40 90 আর 10 1 লক্ষ টাকা। কত হবে? 1 লক্ষ টাকা। দেন এটা ডাবল দাগ দিব, এটা হিসাবটা এখানে বন্ধ করে দিব। এটা হচ্ছে কি? ক নাম্বার প্রশ্নের উত্তর। 1 নং প্রশ্নের উত্তর ক পেয়ে গেলাম। ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর ক। এখন আমরা যাব হচ্ছে খ নাম্বারে। দেখো সো আমরা খ নাম্বারে একটু যেয়ে দেখব আসলে পরিস্থিতিটা কি। তো আমরা হচ্ছে এটা আপাতত এ পর্যন্ত ক্লোজ করি, দেন আমরা খ নাম্বারে যাই। চলো দেখো, হ্যাঁ এবার আমরা এখানে লিখব খ। খ নাম্বারটা কিন্তু বড় আছে, সো একটু টাইট হয়ে বসো। খ হ্যাঁ, তারপর আমরা এখান থেকে লেখা শুরু করব, বিশদ আয় বিবরণী করব। তো উপরে আমাদের কিছু ছক লেখা দরকার আছে, ছকের উপরে হ্যান লেখা লাগে। এখানে যে বলছে দেখো, সততা ল চেম্বারের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। বিশদ আয় বিবরণী মানে শুধু আয় থেকে ব্যয়গুলো বাদ দেবে, এবং বললাম না এটা কি মানে 2 ধাপ বিশিষ্ট, আর বহু ধাপ বিশিষ্ট যেটা সেটা আরও কাজ আছে, সেটা আস্তে আস্তে শেখাবো। তো এখানের কাজটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, শুধু আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিতে হবে। কি করতে হবে বলো? আয় সমূহ থেকে ব্যয় সমূহ বাদ দিতে হবে। তো আমরা যেটা এখন করব সেটা হচ্ছে এইখানে আমরা ছক তৈরি করব। কি করব? ছক তৈরি করব। দেখো আমরা চলো এখানে ছক তৈরি করি। আমরা এই পাশে একটা ছক করি, তারপর আবার প্রয়োজনে ওই পাশে যাব। ওকে, তারপর দেখো এরপরে আমরা হচ্ছে ছক দিব হলো টাকা। টাকা এটা একটা টাকা, এটা একটা টাকা, তারপরে এটা একটা টাকা, তারপর টাকার ঘর হয় 3টা। হ্যাঁ, টাকার ঘর কয়টা হয়? 3টা। এই যে টাকা 3টা। তারপর এখানে বিবরণ শিরোনাম লিখতে হবে। এই তো ডান। এবার আমরা ভিতরে তথ্যগুলো লিখব। প্রথমে কি লিখব? বিবরণ লিখব, বিবরণ। তারপরে এখানে টাকা লিখব, টাকা। আশা করি লেখা বুঝতে পারতেছো? হ্যাঁ, লেখা বোঝা যাচ্ছে। তারপর এখানেও কি লিখব? টাকা লিখব, এখানেও টাকা। খেয়াল করো সব জায়গায় কি লিখব? বিবরণ, টাকা, টাকা, টাকা। ওকে, আর সবার আগে যে মানে এই ছকের উপরে যে তথ্যটা লিখতে হয় ক্ষয়ের নিচে, যেহেতু খ নং প্রশ্নের উত্তর করতেছি, তো এখানে আমাদেরকে লিখতে হবে কি? আমি একটু বলি। আমাদেরকে লিখতে হবে হচ্ছে সাপোজ কি জানি, সততা ল অ্যান্ড চেম্বার। তো এখানে লিখবে এভাবে, সততা ল অ্যান্ড চেম্বার। তারপরে মাঝখানে লিখব বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। তারপর 31 ডিসেম্বর 2000 কত সাল? ওখানে 24 সাল বা কত জানি আছে, সমাপ্ত বছরের জন্য। এখানে লিখব কি? সমাপ্ত, হ্যাঁ সমাপ্ত বছরের জন্য, ব্যাস। এটা আমরা প্রত্যেকটা ছকের উপরে লিখব। কোথায়? বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, এগুলোতে লিখতে হয়। এটা জাস্ট মাথায় রাখো।
ওকে, প্রথমে আমরা কি লিখব তাহলে? আয় সমূহ। এখানে শিরোনাম দিব কি? আয় সমূহ। আয় সমূহ লিখব। তারপর আমরা বাদ দিব এখান থেকে কি? ব্যয় সমূহ। ব্যয় সমূহ। জাস্ট আয় থেকে ব্যয়গুলো আমরা বাদ দিলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো ইনশাল্লাহ। ওকে, তো চলো আমরা অঙ্কে যাই। এবার দেখি কি কি আছে। উত্তোলন মূলধন, অগ্রিম চেম্বার ভাড়া, আসবাবপত্র, সাজ সরঞ্জাম, সেবা আয় 4,75,000 টাকা। দেখো, এই সেবা আয় যখনই আমি মুখে উচ্চারণ করব তখনই আমার দুটো কথা মাথায় রাখতে হবে, যে সেবা আয় 4,75,000 টাকার একটি কোম্পানির নিকট থেকে আইনি সহায়তা প্রদানের জন্য অগ্রিম চেক গ্রহণ করা হয়েছে 40,000 টাকা, যা সেবা আয়ের অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 40,000 টাকার মানে এই 4,75,000 টাকার 40,000 টাকা এখন আমার ইনকাম হয়নি, আমি অগ্রিম নিয়ে থুয়েছিলাম, তো সেই টাকাটা আমি এখন ফেরত দিব। তাহলে আমার সেবা আয় কিন্তু এই একটাই 4,75,000 টাকা। তো আমি 4,75,000 টাকা এখানে লিখব সেবা আয়। কি লিখব? সেবা আয়। তো আমরা কোন কলামে লিখব? আমরা মূলত আয়গুলো লিখে থাকি এই কলামে, যদি এর সাথে সমন্বয় থাকে সেটা আমরা আগে সেরে নিই, না হলে মেন কলামে চলে যাবে। তাহলে সেবা আয় 4,75,000 টাকা। খেয়াল করো, 4,75,000 টাকা। এখান থেকে বাদ দিব কি? অগ্রিম। কি বাদ দিব বলো? অগ্রিম বাদ দিব। তাহলে ওই যে অগ্রিম আমি কাজ না করে খেয়ে তুইছি কত টাকা? 40,000 টাকা। এটা এখন আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে 40,000। তাহলে এখান থেকে বাদ দিব কত? 40,000 টাকা। তো এখানে একটা বিষয় খেয়াল রাখো, আমি যেহেতু এখানে মাইনাস চিহ্ন দিছি ব্র্যাকেটের মধ্যে, এখানে আর ব্র্যাকেট দেওয়া লাগবে না। যদি এখানে ব্র্যাকেট না দিতাম, মাইনাস না দিতাম, তাহলে এখানে দেওয়া লাগতো। তো 4,75,000 থেকে 40,000 বাদ দাও, তাহলে কত হয়? 4,35,000 টাকা হয়। 4,35,000 টাকা হয়। কথা ক্লিয়ার? 4,35,000 টাকা হয়। তো এটা আমরা যদি আবার এটাও কাজ করি তাহলে এইভাবে করতে পারি। দেখো, আমরা যদি এই পাশে লিখি তাহলে আর ভালো হয়, যেহেতু আমাদের আরও একাধিক আয় আছে। 4,75,000 এখানে লিখব, তারপর এখান থেকে 40,000 বাদ দিব, তাহলে হলো কত? 4,35,000 টাকা। তাহলে এই একটা আয় আমরা পেলাম, একটা আয় আমরা পেলাম কি? সেবা আয়। তো সেবা আয়ের সাথে যত কাহিনী আছে সেই কাহিনীটা আমরা বাদ দিব। তো আমরা কি কি যোগ করব? আমরা সচরাচর কোনো বকেয়া থাকলে যোগ করব, আর অগ্রিম থাকলে বিয়োগ করব। কি বলেছি আমার সাথে বলো? বকেয়া থাকলে আমরা যোগ করব, আর অগ্রিম থাকলে বিয়োগ করব। তাহলে আমি অগ্রিম যেহেতু পাইছি বিয়োগ করে দিছি, দেখি আর কোনো আয় আছে কিনা। এক প্রকার আয় আমরা পেলাম, সেবা আয় নামক। তো সেবা আয় আমরা লিখেছি। এরপরে ব্যাংক জমা, অগ্রিম সেবা, এটা তো আমার আয় না, এটা কিন্তু একটা দায় অন কাইন্ড অফ। সো এখানে এটা আমার আসবে না, আইন বই আসবে না। এই যে বিনিয়োগ 6%, একটু খেয়াল করো, তুমি কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করেছো, কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছো, সেই বিনিয়োগটা তোমার জন্য সম্পদ, কারণ ওই বিনিয়োগ থেকে তুমি প্রতি মাসে আয় পাও, আর প্রতি মাসে যে টাকাটা পাও সেটাই কিন্তু তোমার জন্য আয়। সো আয়ের পাশে এটা লিখতে হবে। তো দেখো, এই 2,50,000 টাকার উপর তুমি 6% করো, 2,50,000 টাকার উপরে 6% করো। অবশ্যই এটা ক্যালকুলেটারে করা উচিত, হ্যাঁ, ক্যালকুলেটারে করতে হবে। তো দেখো, আমি একটু হিসাবটা করি। 2,50,000 টাকার উপরে 6% করে নেই। দেখো, 6,50,000 টাকা কত ছিল? সেবা 2,50,000, সরি 2,50,000, সেটার উপর কত পার্সেন্ট করতে হবে? 6%। তো ইন্টু 6% কীভাবে করবে একটু খেয়াল করো। এই যে 2,50,000, 2,50,000, এটার উপরে কি লিখবে? 6 লিখবে। আমি একটু বড় জায়গায় লেখাই, 2,50,000 টাকা, এটার উপরে 6% করো, তাহলে হবে কত? 15,000 টাকা হবে। 15,000 টাকা। আচ্ছা, এই 15,000 টাকা কিন্তু 1 বছরের সুদ। কত বছরের সুদ? 1 বছরের সুদ। এই পার্সেন্ট করে যেটা বের হয়, 6% মানে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। 100 টাকার 1 বছরের, 1 মাসের না, 1 বছরের। তাহলে এটা কিন্তু 1 বছরের সুদ 15,000 টাকা। কিন্তু আমি কি 1 বছরের সুদ পাবো? না, কারণ আমি বিনিয়োগ করেছিলাম 2000 কত সালে? 15 সালের 7 নাম্বার মাসে। কত নাম্বার মাসে? 7 নাম্বার মাসে। এখন আমরা একটু অঙ্কটা দেখে নেই, কোন সালের অঙ্ক? 2017 সালের অঙ্ক। 2017 সালের অঙ্ক, 15 সালে বিনিয়োগ করেছিলাম। সো এটা কিন্তু 17 সালে যেহেতু অঙ্ক, তার মানে আমার এই বিনিয়োগটার টাকা পুরোটাই আসবে। খেয়াল করো, এখানে হয় কত? 15,000 টাকা। 15,000 টাকাই লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এটা তো যে বছর আমি বিনিয়োগ করেছিলাম 2015 সালে, সেই বছরে আমি অর্ধেক ধরবো, কারণ অর্ধেক মাসে বিনিয়োগ করেছিলাম। কিন্তু 2017 সালে তো এটা পুরো বছরের আমি সুদ পাবো, তাই না? তাহলে এখানে অঙ্কে যাও, লেখো বিনিয়োগের সুদ। এখানে কি লিখবা? বিনিয়োগের
ও গের সুদ 15,000 টাকা। তাহলে 4,35,000 আর 15,000 টোটাল 4,50,000 টাকা হয়। কত হয়? 4,50,000 টাকা। খেয়াল করো, 4,50,000 টাকা হয়। সো আরও যদি কোনো আয় থাকতো, যদি আরও কোনো আয় থাকতো তাহলে আমরা এখানে লিখতাম, লিখে এই পাশে লিখে ফেলতাম। এখন কথা হচ্ছে এখানে যদি এই বিনিয়োগের সুদের সাথে কোনো সমন্বয় থাকতো, কোনো কাহিনী থাকতো, তখন আমরা কি করতাম? এটাকে এখানে লিখে সমন্বয়টা সেরে এখানে নিয়ে যেতাম। জাস্ট এটাকে খেয়াল রাখবা কিভাবে কি করতে হয়। এবার চলো আমরা ব্যয়ের কাছে যাই, ব্যয় কি কি আছে। তো প্রথমে আমরা দেখব উত্তোলন ও মূলধন, অগ্রিম, চেম্বার ভাড়া, আসবাবপত্র, সরঞ্জাম, সেবায়, ব্যাংক জমা, এগুলো সব সম্পদ আর দায়। ব্যাংক জমা, অগ্রিম, সেবায়, আইন বইয়ের একটা সম্পদ, 6% বিনিয়োগের একটা আয়, পুঞ্জীভূত অবচয়, এই যে অবচয় এটা একটা কাজ আছে, এটা অবশ্যই এখানে কোনো কাজ নাই। বেতন 1,10,000 টাকা, বেতন কিন্তু 1,10,000 আর 1 মাসের বেতন ভাতা বকেয়া ছিল 10,000 টাকা। মনে আছে ক নাম্বার আমরা বের করেছিলাম না? ক নাম্বারে কিন্তু আমরা বের করেছিলাম। তো সেটা আমরা এখানে কাজটা করব কিভাবে দেখো, আমরা এখানে কাজটা করব। আমরা একটু ক নাম্বারে একটু যাব আবার, হ্যাঁ ক নাম্বারে একটু যাব, যে দেখব বকেয়া বেতনের কাহিনীটা। দেখো এই যে বকেয়া বেতন আমরা লিখেছিলাম 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা লিখেছিলাম না? তো এই বেতনটা এটা কি একটা খরচ না? তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে। কি করতে হবে? এখানে আমরা লিখব বেতন বকেয়া আছে কত টাকা? 10,000 টাকা। সো এখানে একটু দেখো, এই যে আমরা প্রথমে লিখব বেতন, প্রথমে কি লিখব? বেতন। বেতন কত টাকা বলো? বেতন হচ্ছে 1,10,000 টাকা। তো আমরা সব খরচগুলো এই ঘরে লিখব। তো কারোর সাথে যদি পার্সোনাল কোনো সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে, নাহলে সব মাঝখানে ঘরে লিখব। তাহলে বেতন হচ্ছে 1,10,000 টাকা, 11 মাসের জন্য দেওয়া হয়েছিল, ওই যে বলেছিল 1 মাস বকেয়া আছে। তো এখানে আমরা লিখব, এখানে বেতন ও ভাতা লিখব, বেতন ও ভাতা, এখানে লিখব যোগ বকেয়া, যোগ বকেয়া 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। তাহলে হয় কত? 1,20,000 টাকা হয়। কত হয়? 1,20,000 টাকা হয়। ওকে, এবার দেখো আমরা একটা খরচ পেয়ে গেলাম। এবার চলো আমরা আরেকটাতে যাই, দেখি আর কি কি খরচ আছে। বেতন ভাতা শেষ, বিদ্যুৎ ও টেলিফোন বিল খরচ কত টাকা? 24,000 টাকা বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল খরচ। এটা নিয়ে কোনো মানে কোনো সমন্বয় আছে কিনা দেখতে হবে। যেমন বেতন নিয়ে একটা সমন্বয় ছিল, অগ্রিম চেম্বার ভাড়া নিয়ে সমন্বয় আছে, আসবাবপত্র নিয়ে সমন্বয় আছে, কিন্তু বিদ্যুৎ বিল দ্বারা কোনো সমন্বয় নাই। তার মানে পুরো টাকাটা ওইভাবে লিখতে হবে, 24,000 টাকা। তাহলে এখানে লেখো বিদ্যুৎ বিল, বিদ্যুৎ বিল কত? 24,000। সো আমরা এর সাথে কোনো সমন্বয় নাই দেখে মেন কলমে, মাঝখানে কলমে বসাই দিলাম। ওকে, এবার হচ্ছে আমরা পরেরটায় যাব। দেখো এরপরে লিখবো হচ্ছে বিদ্যুৎ বিলের পরে আমরা দেখব আর কি আছে। খেয়াল করো, বিদ্যুৎ বিল লিখলাম। যাতায়াত খরচ 7,000 টাকা, যাতায়াত খরচ নিয়েও কিন্তু কোনো সমন্বয় এখানে নাই। তাহলে লিখবো কি? যাতায়াত খরচ, যাতায়াত খরচ। তো যাতায়াত খরচ কত টাকা আছে? যাতায়াত খরচ হচ্ছে তোমার 7,000 টাকা ছিল, 7,000 টাকা। ওকে, এরপরে দেখি এবার সমন্বয়গুলোর দিকে একটু খেয়াল করব। সমন্বয়গুলোর দিকে দেখো, সমন্বয় এখানে বলছে কি যে 1 মাসের বেতন ভাতা বকেয়া, সেটা কাহিনী করছিলাম। এই যে আইনি সেবা প্রদান করা হয় নাই কিন্তু টাকা নিয়েছিলাম, সেটা কাজ শেষ। 1 মাসের বেতন ও ভাতা বকেয়া আছে, এটা শেষ। অগ্রিম চেম্বার ভাড়ার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মানে মেয়াদ উত্তীর্ণ জিনিসটা কি সেটা বুঝতে হবে। তুমি আমার কাছে 3 মাসের জন্য হিসাব বিজ্ঞান কোর্স করতেছো, 3 মাসের জন্য তুমি আমাকে দিচ্ছ 15,000 টাকা, 1500 টাকা সরি। তাহলে প্রতি মাসে কত করে দিচ্ছ? 500 টাকা। 3 মাসের জন্য যেহেতু দিচ্ছ 500 টাকা দিচ্ছ। খেয়াল করো, প্রতি মাসে 500 টাকা দিচ্ছ। তো তুমি যখন আমার কাছে 1500 টাকা দিচ্ছ, এটা কিন্তু আমার জন্য আয় না, এটা আমার জন্য কি না? আয় না, এটা একটা দায়। যখন আমি তোমাকে 1 মাস পড়াবো তখন সেটা কি হবে? একটা আয় হবে। সেমভাবে তোমার জন্য তুমি যদি চিন্তা করো, এই 1500 টাকা তোমার জন্য একটা সম্পদ, কারণ তুমি আমার কাছ থেকে আগামী 3 মাস সুবিধা পাবা, সেই হিসাবে কিন্তু এটা তোমার জন্য একটা সম্পদ। তো এই সম্পদটা যখন 1 মাস করে মেয়াদ উত্তীর্ণ হবে, এটা একটা খরচে পরিণত হবে। তার মানে কি, তুমি 1 মাস যখন হিসাব বিজ্ঞান পড়বে আমার কাছে, তখন তোমার জন্য ওই 1 মাসেরটা একটা খরচ। তাহলে বলছে যে
অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তার মানে অগ্রিম চেম্বার ভাড়া ছিল 1,20,000 টাকা, যার অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। অর্ধেক মানে কি 60,000 টাকা। 1,20,000 টাকার অর্ধেক মানে 60,000 টাকা। তাহলে এই 60,000 টাকা আমরা খরচ হিসেবে দেখাবো, যেখানে প্রথমে আমি ধরে নিয়েছিলাম 1,20,000 পুরোটা একটা সম্পদ, সেখান থেকে আমি 60,000 টাকা এখন খরচ হিসেবে দেখাবো। তার মানে মনে রাখবা তুমি, কোনো সম্পদ যদি মেয়াদ উত্তীর্ণ হয় তাহলে সেটা একটা খরচ। কোনো সম্পদ যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটা একটা কি খরচ। আবার যদি কোনো দায় মেয়াদ উত্তীর্ণ হয়, কোনো দায় হ্রাস পায়, তাহলে সেটা আয়ে পরিণত হয়েছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এই 60,000 টাকা কিন্তু একটা খরচ। কিভাবে বললাম? অগ্রিম চেম্বার ভাড়া একটা সম্পদ, কিন্তু সেই সম্পদ থেকে যে অংশটা ব্যবহার করা হয়েছে, যার টাকা পরিশোধ করা হয়েছে বা যার জন্য থাকা হয়েছে ওই বাসায়, হ্যাঁ চেম্বারে থাকা হয়েছে, তখন ওটা আমার জন্য কি একটা খরচ। তাহলে কি চেম্বার ভাড়া হবে, তখন সেটা কি হবে? চেম্বার ভাড়া। চেম্বার ভাড়া কত টাকা? 60,000 টাকা। 60,000 টাকা। দেখো আমি ছকটা আর একটু বেশি করে নেই। ওকে ওকে। তারপর দেখবো আমরা আরও কোনো খরচ আছে কি না। হ্যাঁ দেখো আরও কোনো খরচ আছে কি না, চলো আমরা একটু দেখি আর কোনো খরচ আছে কি না। আসবাবপত্রের অবচয় 10% ধরতে হবে। দেখো এখানে আসবাবপত্র বা যে কোনো স্থায়ী সম্পদ বলতে পারতো, এখানে আসবাবপত্র বলছে। স্থায়ী সম্পদ বলতে যত প্রকার স্থায়ী সম্পদ সবার উপরে আমি খরচটা ধরতাম। এখন দেখো এখানে আসবাবপত্র আছে 80,000 টাকা। কত টাকা আছে বলো আমার সাথে? 80,000। এই 80,000-এর উপরে 10% করো। 80,000-এর উপরে 10% করো, তাহলে একটা শূন্য 10% মানে 10% বলতে একটা শূন্য বাদ দিয়ে লেখো, তার মানে 8,000 টাকা হচ্ছে অবচয়। তাহলে আমি এখন লিখবো কি? 8,000 টাকা অবচয় লিখবো। তাহলে কিভাবে লিখবো বলো 8,000 টাকা? এই যে এভাবে লিখবো, অবচয় আসবাবপত্র। কি লিখবো? অবচয় আসবাবপত্র। তাহলে অবচয় আসবাবপত্র কত টাকা? 8,000 টাকা। এখানে লিখে দেব 8,000 টাকা। এখন চলো আর কোনো খরচ আমরা পাই কিনা দেখি। তাহলে এইখানে দেখো আমরা উত্তোলন মূলধন, এটা আয় ব্যয় না। অগ্রিম চেম্বার ভাড়াটা অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যেটা একটা খরচ। আসবাবপত্রের উপর 10% করে আমরা বের করেছি। সেবায় আমরা লিখেছি আয়ের পাশে, ব্যাংক জমা আসবে না, এখানে একটা সম্পদ। অগ্রিম সেবায় এটা একটা দায়, আসবে না। আইন বই একটা সম্পদ, আসবে না। বিনিয়োগটা আসবে না, কিন্তু বিনিয়োগের সুদটা আমরা লিখেছি 6% করে। যে বিনিয়োগের সুদ পেয়েছিলাম 15,000 টাকা, সেটা আমরা লিখেছি। পুঞ্জীভূত অবচয়টা আসবে না। বেতন ভাতা একটা খরচ লিখেছি, বিদ্যুৎ বিল একটা খরচ লিখেছি, যাতায়াত খরচ একটা খরচ, সেটাও লিখেছি। এটা বাদ দিয়ে দেয়া লাগতো, সেটা বাদ দিয়েছি। সব সময় একটা কথা মনে রাখবা, আমরা মূলত করি বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী। এই তিনটা বিবরণী করে থাকি। এই তিনটা বিবরণীর মধ্যে এই যে রেওয়া মিলের মধ্যে যাদের চেহারাটা দেখতে পাচ্ছ, এরা তিনটা বিবরণীর যে কোনো একটা বিবরণীতে যাবে। যদি সে বিশদায় বিবরণীতে যায়, এখান থেকে যে বিশদায় বিবরণীতে যাবে সে বাকি দুটোতে যাবে না। যে আর্থিক অবস্থার বিবরণীতে যাবে সে বাকি দুটোতে যাবে না। যে মালিকানা সত্ত্ব বিবরণীতে যাবে সে এই যে বিশদায় বিবরণী কিংবা আর্থিক অবস্থার বিবরণী, এখানে কিন্তু সে যাবে না। তার মানে কি, এই রেওয়া মিলের প্রত্যেকটা এন্ট্রি আমরা একবার করে লেখার সুযোগ পাবো, দুইবার লিখতে পারবো না। হ্যাঁ, সমন্বয়ের এন্ট্রিগুলো দুইবার করে তোমাকে লিখতেই হবে, মানে যে কোনো দুইটা জায়গায় লিখতে হবে তোমাকে। যেমন আমরা কিন্তু এখানে এই যে অগ্রিম বীমা, অগ্রিম মানে মেয়াদ উত্তীর্ণ যেটা কি বলে, সরি, অগ্রিম চেক গ্রহণ যেটা অগ্রিম সেবায়, এটা কিন্তু আমরা একবার লিখেছি, একবার বাদ দিয়েছি, তার মানে একবার লেখা শেষ। তারপর এই যে 1 মাসের বেতন ভাতা বকে, এটা কিন্তু একবার লিখেছি, যোগ করেছি একবার। তারপর বিশদায় বিবরণীতে লিখেছি, ক নাম্বারের ওটা আসবে না, ওটা হিসাব না, ওটা আমাদেরই চিন্তা না। তারপর অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা কিন্তু আমরা একবার লিখেছি। আসবাবপত্রের অবচয় একবার লিখেছি, এগুলো কিন্তু আর দ্বিতীয়বার লিখতে হবে না। তার মানে আমরা ব্যয়ের পরিমাণ সব লিখে ফেললাম। এখন আমরা দেখব আসলে আমাদের অ্যামাউন্ট কত হয়, হিসাব করে দেখব। তো আমরা এখানে চলো এটা একটু হিসাব করি, ক্যালকুলেটরের সাহায্যে আমরা একটু হিসাব করি, তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, প্রথমে আমরা লিখব কি 1,20,000 টাকা। সো এখানে আমরা চলো লিখি 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা। তারপরে আছে কি 24,000 টাকা। তারপরে কত আছে দেখো 7,000 টাকা। তারপরে আছে কত 60,000 টাকা। তারপরে আছে কত 8,000 টাকা।
19,000 টাকা হইল। কত হয়েছে বলো? 2,19,000 টাকা হয়েছে। দেখো তাহলে একটু খেয়াল করো, আমরা যদি এখানে দেখি তাহলে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে যদি আমরা দেখি, দেখো ব্যয়সমূহের মধ্যে বেতন ভাতা ছিল 1,10,000, বকেয়া ছিল 10,000, 1,20,000 হলো, বিদ্যুৎ বিল 24,000 টাকা ছিল, যাতায়াত খরচ ছিল 7,000 টাকা, চেম্বার ভাড়া ছিল 60,000 টাকা, অবচয় ছিল 8,000 টাকা। অবচয় আসবাবপত্র লিখে দিছি। আর যদি বলো আরও, তাহলে আমরা আয়সমূহ লিখেছি, সেবা আয় লিখেছি, অগ্রিম বাদ দিছি, বিনিয়োগের সুদও লিখেছিলাম। তো আমরা এখানে দেখো আমাদের আয় হয়েছিল 4,50,000, এখান থেকে আমরা বাদ দিব ব্যয়সমূহ। তাহলে 4,50,000 থেকে আমরা বাদ দিব হচ্ছে 2,19,000 টাকা। কত? 4,50,000 টাকা থেকে তাহলে 2,31,000 টাকা হবে। কত হবে বলো? আমরা একটু এখানে উপরে তুলে নেই, 2,31,000 টাকা। এই যে 2,31,000 টাকা, এটা হচ্ছে কি? ব্যয় অতিরিক্ত আয় বা নিট মুনাফা। কি বলবো এটাকে আমরা? নিট মুনাফা। জাস্ট এই অঙ্কগুলো হচ্ছে, এটাই হচ্ছে এর ক্যারফা, যে এখানে আমাদেরকে এক ধাপে আয় আর এক ধাপে ব্যয় লিখে দিলেই হবে। এটা তোমাদের জন্য একটা রহমত বলতে পারো। এটা একটা প্রশ্ন থাকে, হ্যাঁ, এটা কিন্তু একটা প্রশ্ন কি হয়? থাকে। সো যখন একটা প্রশ্ন থাকবে, তুমি এটা পাওয়ার পর অ্যান্সার করে দিলে তো খুব সুন্দর হলো। সো নিট মুনাফা কত হলো? 2,31,000 টাকা। যদি বুঝতে না পারো আমাকে একটু জানাইও তোমরা। হ্যাঁ, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করবো বলো আমার সাথে? আমরা দেখি খ নাম্বারে, গ নাম্বারে কি বলছে একটু দেখি চলো। গ নাম্বারে বলছে আর্থিক অবস্থার বিবরণীতে মোট সম্পদের পরিমাণ দেখাও। সম্পদের পরিমাণ শ্রেণীবিন্যাস করে নির্ণয় করো। শ্রেণীবিন্যাস মানে কি? চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এগুলো আলাদা আলাদা করে দেখাতে হবে। মানে সবসময় এটা বলে না, অনেক সময় বলে থাকে। সো আমাদেরকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। তো আমরা আগে ছকটা করে নিই, কেমন? আমরা আগে ছকটা করা শিখি। হ্যাঁ, তো খেয়াল করো, মোট সম্পদের পরিমাণ আমরা এখানে নির্ণয় করব। তো আমরা আগে কি লিখতেছি? এটা হচ্ছে গ নং লিখতেছি। তো আমরা এখানে গ দিলাম, তা আমরা পাশে লিখতে পারি গ নং, এখানে লিখি গ। তারপর বলো কি? মোট সম্পদের পরিমাণ। তো আর্থিক অবস্থার বিবরণী, সম্পদের পরিমাণ আংশিক বলছে। কি বলছে? আংশিক বলছে। তো আমরা এখানে লিখবো এভাবে, কি জানি প্রতিষ্ঠানের নামটা আমি ভুলে যাই বারবার। প্রতিষ্ঠানের নামটা হচ্ছে কি? সততা ল চেম্বার। কি হবে? সততা ল অ্যান্ড চেম্বার। সততা ল চেম্বার। ওকে, তারপর আমরা নির্ণয় করতেছি কি? আর্থিক অবস্থার বিবরণী। এখানে লিখবো কি? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তারপর আমরা অঙ্ক করতেছি 31 ডিসেম্বর। এখানে আমরা লিখে দেব আংশিক সম্পদের অংশ। ব্র্যাকেটে লিখব কি? সম্পদের অংশ। সম্পদের অংশ লেখা বুঝতে হবে, তোমাকে বোঝা শিখতে হবে। তুমি নবম দশম শ্রেণীতে পড়ো, সো তোমার এরকম লেখা একটু বোঝার চেষ্টা করতে হবে। তারপর আমি চেষ্টা করি, হ্যাঁ, হিসাব বিজ্ঞানের লেখা খুব সুন্দর হয় না। 31 ডিসেম্বর আমরা বছরের শেষে হিসাব করি। সো আমরা এখানে লিখব কি? 31 ডিসেম্বর, হ্যাঁ, 2017 সমাপ্ত বছরের জন্য। সমাপ্ত বছরের জন্য। চলো এবার আমরা ছক করি। ওকে, আমাদের এই শিরোনামটা এইভাবে লেখা শিখতে হবে। সততা ল চেম্বার, আর্থিক অবস্থার বিবরণী, 31 ডিসেম্বর 2017 সালের সমাপ্ত বছরের জন্য। এটা আমাদেরকে প্রত্যেকটা ছকের উপরে লিখতে হবে। তারপর আমরা ছক করব কিভাবে? দেখো, এখানেও সেম আগের মতোই ছকটা হবে। আমরা প্রথমে হচ্ছে এখানে সবার উপরে একটা ঘর তৈরি করব, ব্যাস। ওকে, তারপরে আমরা আরেকটা দাগ দিব এখানে, বিবরণের ঘর। জি, তারপরে আমরা এইখানে লিখব একটা টাকার ঘর দিলাম। ওকে, এখানে আরেকটা টাকার ঘর। ওকে, এখানে আরেকটা টাকার ঘর। ওকে, তারপর এখানে আরেকটা টাকার ঘর। ওকে, খেয়াল করো। তো টাকার ঘরগুলো আমাদেরকে এভাবে বসাতে হবে। হ্যাঁ, কেমন? এভাবে টাকার ঘরগুলো বসাতে হবে। তো এবার আমরা শিরোনামগুলো লিখি। চলো, প্রথমে লিখব কি? বিবরণ। তারিখ লাগে না, হ্যাঁ, বিবরণ। আর এখানে লিখব কি? টাকা। টাকা টাকা
টাকা। সো এখানে যেহেতু বলছে আমাদেরকে স্থায়ী সম্পদ চলতি সম্পদ আলাদা করে দেখানোর জন্য, তো আমরা অবশ্যই আলাদা করে দেখাবো। কি বলেছি? আমরা অবশ্যই কি করব? আলাদা করে দেখাবো। ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা চেষ্টা করব সম্পূর্ণটা আলাদা করে দেখানোর জন্য। তো দেখো এখন আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমরা লিখব কি হচ্ছে তোমার স্থায়ী সম্পদ লিখব প্রথমে শিরোনাম। তো স্থায়ী সম্পদ সমূহ বা স্থায়ী সম্পদ। তো আমাদের এখানে স্থায়ী সম্পদ কয়টা ছিল একটু খেয়াল করো। এখানে উত্তোলন মূলধন এটা না, অগ্রিম চেম্বার ভাড়া না, আসবাবপত্র ছিল ৮০,০০০ টাকা। তো আমরা প্রথমে আসবাবপত্র লিখব ৮০,০০০ টাকা। কি লিখব? আসবাবপত্র ৮০,০০০ টাকা লিখব। স্থায়ী সম্পদ যেহেতু একটাই আছে, আমরা মেন কলামে নিয়ে যেতে পারবো চাইলেই। সো ৮০,০০০ টাকা হ্যাঁ সম্পদ আছে, খেয়াল করো। এখান থেকে আমরা প্রথমে বাদ দিব হচ্ছে অবচয়। ওই যে এই যে অবচয় বের করেছিলাম আসবাবপত্র, আর এই যে অবচয়, অবচয় কিন্তু আমরা এর আগে একবার লিখেছিলাম বিশদায় বিবরণীতে, আমরা কিন্তু এখনও লিখিনি। তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? লিখতে হবে কত টাকা? 10%। এই ৮০,০০০-এর উপর 10% অর্থাৎ ৮,০০০ টাকা। তাহলে ৮,০০০ টাকা লেখো এখানে, ৮,০০০ টাকা। তাহলে ৮,০০০ টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হয়? ৭২,০০০ টাকা হয়। এরপরে দেখো এই যে পুঞ্জীভূত অবচয়, এটা কিন্তু আমরা কোথাও লিখি নাই। এই যে পুঞ্জীভূত অবচয়টা আমরা কোথাও লিখি নাই, ১৬,০০০ টাকা। এটাও আমরা কি করব? বাদ দিব। সবসময় পুঞ্জীভূত অবচয়টাও বাদ দিতে হয়। তাহলে লিখব কি? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত বা এর আরেক নাম হচ্ছে অবচয় সঞ্চিতি। কি লিখব? পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় কত টাকা বলো? পুঞ্জীভূত অবচয় ১৬,০০০ টাকা। তাহলে ১৬,০০০ টাকা এটাও এখান থেকে বাদ দাও, তাহলে কত হয়? স্থায়ী সম্পদ আমরা পেয়ে গেলাম ০০০ 0, তারপরে ৬ আর ৬ 12, হাতে ১, ১ আর ১ ২, ৫ আর ২ ৭, ৫৬,০০০ টাকা। এটা হচ্ছে স্থায়ী সম্পদ পেলাম। কত টাকা পেলাম? ৫৬,০০০ টাকা। এখন আমরা বের করব হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে পারো। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ শিরোনাম দাও, দাগ টানো। তারপরে এখন আমরা কি করব? খেয়াল করো দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে কয়টা আছে আমরা একটু দেখব। দীর্ঘমেয়াদী বিনিয়োগে যে ৬% বিনিয়োগ, যেটা এটা দীর্ঘমেয়াদী ২,৫০,০০০ টাকা। তাহলে এটা আমরা লিখব কি? ৬% বিনিয়োগ। ৬% বিনিয়োগ। বিনিয়োগের পাশে যদি পার্সেন্ট দেওয়া থাকে, যে ৬% এরকম পার্সেন্ট যদি দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? দীর্ঘমেয়াদী হবে। সো এটা মাথায় রাখবা। কত ছিল? আমি ভুলে গেলাম, ২,৫০,০০০ টাকা ছিল। তাহলে এখানে লেখো ২,৫০,০০০ টাকা। ২,৫০,০০০ টাকা। ব্যাস। এরপরে আমরা বের করব চলতি সম্পদ। শিরোনাম দাও, চলতি সম্পদ। কি লিখব? চলতি সম্পদ। এখন অনেকগুলো সম্পদ থাকতে পারে, চলতি সম্পদটা বেশি হয়ে থাকে সচরাচর। সো আমরা সেটা দেখব আর কি। খেয়াল করো, তো চলতি সম্পদের মধ্যে আমরা প্রথম থেকে হিসাব করব, মূলধন উত্তোলন না। অগ্রিম চেম্বার ভাড়া কিন্তু একটা চলতি সম্পদ, মানে তুমি অগ্রিম টাকা দিয়ে রাখছো। সো অগ্রিম যখন টাকা দিয়ে রাখবা, সেটা তোমার জন্য কি হবে? একটা সম্পদ হবে। সো এটা মাথায় রেখে অগ্রিম সম্পদটাকে আমরা কি করব? এখানে দেখাবো। এখন এই অগ্রিম চেম্বার ভাড়ার কিছু অংশ কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়েছিল, মনে আছে? অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অর্ধেক। তাহলে অগ্রিম চেম্বার ভাড়া সবার এখন সম্পদ না, কিছুটা খরচ হয়ে গেছে। তাহলে ১,২০,০০০ টাকা এখানে লিখবো, ঠিক আছে? এই যে অগ্রিম চেম্বার ভাড়া, অগ্রিম চেম্বার ভাড়া আমরা কি করব? এখানে অগ্রিম চেম্বার ভাড়া আমরা প্রথমে লিখব ১,২০,০০০ টাকা লিখব। ১,২০,০০০ টাকা লিখব। লিখে এখান থেকে বাদ দিব হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। কি বাদ দিব? মেয়াদ উত্তীর্ণ ৬০,০০০ টাকা বাদ দিব। তাহলে কত হবে? ৬০,০০০ টাকা হবে। আমরা আরও অনেক চলতি সম্পদ পাবো, সেগুলো আমরা এখানে লিখব। আগে এখানে লিখে তারপর এখানে লিখব, মানে এখানে হিসাব নিকাশ করে তারপর ওই পাশে নিয়ে যাব। ওকে, চলো তারপরে আমরা দেখি আর কি কি চলতি সম্পদ আছে। হ্যাঁ, আর কি কি চলতি সম্পদ আছে এটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তাহলে আমি অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক লিখলাম, আসবাবপত্র লিখে ফেলেছি, সেবায় লিখে ফেলেছি, ব্যাংক জমা ২ লক্ষ টাকা, এটা একটা সম্পদ। কি লিখবো? ব্যাংক জমা। লেখো ব্যাংক জমা, এটা একটা সম্পদ ২ লক্ষ টাকা। এখানে লেখো চলতি সম্পদ, এটা ২ লক্ষ টাকা। তারপরে
ব্যাংক জমার পরে আছে অগ্রিম সেবা আয়, এটা একটা দায়। আইন বই, এটা 40,000 টাকা একটা সম্পদ, স্থায়ী সম্পদ। তাহলে তো আমার ভুল হলো, হ্যাঁ কত টাকা, 40,000 টাকা, আমি খেয়াল করিনি। আইন বই 40,000 টাকা একটা সম্পদ। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে, আমরা একটু উপরের দিকে যাই। এই যে স্থায়ী সম্পদ কোথায় লিখেছিলাম, এই যে স্থায়ী সম্পদ, এখানে আমরা আরেকটা এন্ট্রি লিখব, সেটা হচ্ছে কি আইন বই। কি লিখবো, আইন বই। এখানে লেখো আইন বই, এই যে আমি অন্য একটা কালার দিয়ে লিখতেছি আইন বই। তো আইন বই কত ছিল, আইন বই ছিল হচ্ছে তোমার 40,000 টাকা। এই 40,000 টাকা এখানে লিখে দিবা। আইন বই একটা কি দীর্ঘমেয়াদী সম্পদ, 40,000 টাকা। ওকে, তারপর দেখো লিখলাম দীর্ঘমেয়াদী বিনিয়োগও লিখলাম। ওকে, এরপরে আমরা যাব পরের এন্ট্রিতে। দেখো এখানে ব্যাংক জমা লিখেছি, অগ্রিম সেবায় আইন বই লিখেছি, 6% বিনিয়োগ লিখেছি, পুঁজিভূত অবস্থায় লিখেছি, বেতন ও ভাতা লিখেছি, বিদ্যুৎ টেলিফোন বিল লিখেছি, যাতায়াত খরচও লিখেছি। তাহলে এখানে আর সম্পদ কি থাকে, একটি কোম্পানি নিকট থেকে, এটা একটা দায় 40,000 টাকা। এক মাসে বেতন ভাতা বকেয়া আছে, এটাও একটা দায়। অগ্রিম চেম্বার ভাড়া অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটাও একটা দায়। আসবাবপত্র সরঞ্জামের উপর 10% অবচয় ধরতে হবে, এটাও ধরে ফেলেছি, এটাও লেখা শেষ। তাহলে এখানে কিন্তু আর কোনো চলতি সম্পদ আমরা দেখতেছি না। সো আর কোনো চলতি সম্পদ নাই। এখন আমরা এখানে হিসাব করে দিব। কিভাবে হিসাব করব দেখো, এটা একটু নিচে নামাই। দেন এইখানে এই দুটো 2,60,000 হয়, তাই না, 2,60,000 টাকা হয়। তাহলে এবার সবগুলো আমরা একসাথে যোগ করব, মোট সম্পদ একসাথে আমরা কি করব, যোগ করব। দেখো আর কোনো সম্পদ আছে না, 56,000 টাকা আমরা ক্যালকুলেটরের সাহায্যে হিসাব করব। প্রথমে কত, 56,000 টাকা। 56,000 যোগ হচ্ছে 40,000 টাকা, 40,000, তারপরে যোগ 2,50,000 টাকা, 2,50,000, তারপরে যোগ 2,60,000 টাকা, 2,60,000 টাকা। তাহলে কত হয়, 5,10,000 টাকা হয়। কত হয়, 5,10,000, 5,10,000 টাকা। এটা হচ্ছে মোট সম্পদ, সম্পদের অংশ। তাহলে কি কি হিসাব করলাম, আমি আবার একটু দরকার হলে হিসাবটা করি, একটু খেয়াল করো। 56,000 টাকা, 56,000 টাকা, তারপরে হচ্ছে 40,000 টাকা যোগ 40,000 যোগ হচ্ছে 2,50,000 টাকা, 2,50,000, হ্যাঁ 56,000, 40,000, 2,50,000, তারপর হচ্ছে 2,60,000 টাকা। আমি একটু হিসাবটা আবার মিলাই। 56,000 টাকা, 56,000 টাকা যোগ হচ্ছে 40,000 টাকা, তারপরে যোগ হচ্ছে 2,50,000 টাকা। ওকে, 56,000, 40,000, 2,50,000 টাকা, তারপরে 2,60,000 টাকা, 6,06,000 টাকা হয়। 6,06,000 টাকা হয়। 6,06,000 টাকা হচ্ছে। 2 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, আর হচ্ছে তোমার 4 লক্ষ, 5,10,000 টাকা, 5,50,000 টাকা, 6,05,000 টাকা, 6,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিব। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। একটু খেয়াল করো আমরা কিভাবে সমাধান করলাম। হ্যাঁ, সম্পদগুলো একসাথে লিখে তাহলে আমরা কি করলাম একটু খেয়াল করো। এই সম্পদগুলো 56,000, 40,000, 2,50,000, 2,60,000 সবগুলো একসাথে যোগ করে 6,06,000 টাকা পেলাম। মানে সবগুলো সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সবগুলো একসাথে করে তারপর এভাবে যোগ করে হিসাব বসায় দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। সো এইভাবে আর কি আমরা এই অঙ্কগুলো করে থাকি। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণী চ্যাপ্টার। তো এটা ক নাম্বার, এটা গ নাম্বার ছিল। তারপর আমরা খ নাম্বার করেছি, এখানে এই যে খ নাম্বার ছিল। তারপর আমরা হচ্ছে তোমার ক নাম্বারও করেছিলাম এখানে। সো এভাবে তোমরা চাইলে আর কি প্রত্যেকটা ক্লাস তোমরা যদি পেতে চাও তাহলে যে কাজটা করতে হবে, দয়া করে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে এবং ভিডিওতে লাইক দিবে। আর হচ্ছে প্রতিনিয়ত কিন্তু আমি ফেসবুক লাইভে ক্লাস নিয়ে থাকি আমার পেজে, সাইফুল স্যার পেজে। সো পেজটা তোমরা ফলো দিয়ে রাখবে। আর পেজের মধ্যে সব আপডেট নিয়মিত পাওয়া যায়, ওখানে প্রশ্ন করলে উত্তর দেওয়া হয়। সো তোমাদের জন্য খুব সুবিধা হবে। হ্যাঁ, আর লেকচার শিটটা নিতে চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করো। এছাড়া কোর্সে ভর্তি হতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।